দেশের জনগণ বলছে যে যখন প্রাইভেটেই পড়বো, প্রাইভেটেই চিকিৎসা করাবো, প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য যাব, তো সরকারে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে রাখার কি দরকার? আমরা একটা প্রাইভেট সরকার করবো, মানুষ তো হাসবে সবাই মিলে। জঙ্গলমহল হাসছে উনি বলছেন তো, পুরুলিয়ায় দাঁড়িয়ে কিন্তু মানুষ মমতার এই কথা হাসবে। মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি দুর্নীতি করেছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত, সবচেয়ে বেশি দুর্নীতি। নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আর সামনেই যেহেতু 2026 বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই সমস্ত রাজ্য জুড়েই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা। আর ইতিমধ্যেই আজকে আমরা পুরুলিয়াতে পেয়েছি ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা তার কাছ থেকে জানবো আগামী নির্বাচনের লক্ষ্যে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, কারণ এক সময় পুরুলিয়া এই অঞ্চলটি ছিল ফরওয়ার্ড ব্লকের একটি দুর্গ বলা চলে। সেই এলাকায় তাদের নির্বাচনী লক্ষ্যে কিভাবে তারা এগিয়ে চলেছেন তার বিস্তারিত আমরা জানবো। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জানাই। আপনি তো ইতিমধ্যেই পুরুলিয়াতে বেশ কয়েকটি সভা করলেন সম্প্রতি এই দু একদিনের মধ্যে। সাধারণ মানুষের কাছ থেকে কি রকম রেসপন্স পাচ্ছেন? পুরুলিয়া জেলায় যে প্রত্যাশা নিয়ে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা তো পূরণ হয়নি। উল্টে আমাদের বামফ্রন্টের সরকার যখন ছিল, যেসব কাজগুলো হয়েছিল তার রক্ষণাবেক্ষণও এই সরকার করতে পারছে না। এই সরকার নতুন কোনো কাজ তো করতেই পারছে না। উল্টে যে কাজগুলো হয়েছিল তাকে রক্ষণাবেক্ষণ করা, সেই কাজগুলোকে আরও এক্সটেনশন করা, সেই কাজও তৃণমূল সরকার করতে পারছে না। সেই জন্য মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে পুরুলিয়া জেলার একটা বিস্তীর্ণ অঞ্চলে চাষাবাদের জন্য যে ইরিগেশন সিস্টেম করা দরকার ছিল, মাটির তলার জল, ক্যানেলের জল, সেই ব্যবস্থা করতে তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ। এটা তো কৃষি প্রধান জেলা, সেই কৃষি প্রধান জেলায় খরাও আছে, এখানে জল নেই, শুকা জায়গা, এক ফসলি জমি। তাকে 3 ফসলি করা যেত, তাকে আরও উন্নত করা যেত, কারণ অনেক কাজ তো বামপন্থীদের সময় হয়েছে, সেই কাজগুলো তো করতে হচ্ছে না। ধরুন এখান থেকে রাঁচি যাওয়ার রাস্তা তো বামপন্থীদের সময় হয়েছে, তাই নতুন করা এদের করার কিচ্ছু নেই। এখান থেকে বামমন্ডির রাস্তা, বামমন্ডি থেকে পাহাড়ের রাস্তা, এসব তো বামপন্থীদের সময় হয়েছে। তৃণমূল সরকার পুরুলিয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা পুরুলিয়া, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া জেলা পুরুলিয়া, সেই পুরুলিয়ার ক্ষেত্রে কোনো প্যাকেজও দেয়নি। এবং যেটুকু উন্নয়ন পুরুলিয়ায় আমরা দেখতে পাই এখনও, আপনারাও দেখতে পান এখনও, সব উন্নয়নটাই বামপন্থীদের সময় হচ্ছে, বামফ্রন্ট সরকারের সময় হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে পুরুলিয়া জেলাতে মূলত বাঘমুন্ডি এবং ঝালদা, এই দুটো বিধানসভাতেই ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করেছে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এই দুটো বিধানসভাতে আগামী বিধানসভা নির্বাচনে তো আপনাদের দলের প্রার্থী থাকবে, কিন্তু বিগত দিনে আমরা যেটা লক্ষ্য করেছি যে বাম কংগ্রেস জোট সারা পশ্চিমবঙ্গে হলেও এই দুটো বিধানসভাতে কিন্তু বাম কংগ্রেসের জোট হয়নি, কেন? না, এটা তো বামফ্রন্ট কংগ্রেসের ব্যাপার না। বাম ফরওয়ার্ড ব্লক না থাকলে বামফ্রন্টটা রইল, সিপিএম না থাকলে সেটা বামফ্রন্টের প্রার্থী বলা যায় না। আমাদের যুক্তিটা বুঝতে পারছেন? বামফ্রন্ট তখনই হয় যখন সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই একসাথে থাকে, সেটাকে বামফ্রন্ট বলে। এর থেকে যখন সিপিআই সরে গেল তাহলে বামফ্রন্ট বলতে পারবো না। সিপিআই সরে গেল, ফরওয়ার্ড ব্লক সরে গেল। যখন প্রার্থী ঘোষণা হয় তখন বামফ্রন্টগতভাবে ঘোষিত হয়, সেই প্রার্থীটাই হয় বামফ্রন্টের প্রার্থী। যখন বামফ্রন্টভাবে ঘোষিত হয় তখন নিয়মটা হচ্ছে বামফ্রন্টের সর্বসম্মত সিদ্ধান্ত করে যে এই সিটটা কে দাঁড়াবে সেটা সিদ্ধান্ত হয়। যখন এই সিদ্ধান্ত না হয়, করা যায় না বা করা সম্ভব নয়, তখন যে যার ইন্ডিভিজুয়াল দাঁড়িয়েছে। কিন্তু একটা কথা ঠিক, যে পুরুলিয়ার মানুষ জানে, আমরা কলকাতায় বসে কি জানি সেটা বড় কথা নয়, পুরুলিয়ায় মানুষ জানে ঝালদা এবং বাঘমুন্ডি, আরশা, এইসব এলাকায় বাম সরকার প্রতিষ্ঠার সময়কাল থেকে ৭৭-এ বাম সরকার প্রতিষ্ঠা, তার আগে যুক্তফ্রন্ট সরকার প্রতিষ্ঠার আমল থেকে এই এলাকাগুলোয় গরিব মানুষের জমির লড়াই, এখানে সেচের লড়াই, এসব লড়াই করেছে ফরওয়ার্ড ব্লক। আজকে থেকে নয় তো, দমন কৈরি আমাদের নেতা ছিল, যে দমন কৈরি এখানে গরিব মানুষের লড়াইটা শুরু করেছিল। সেই সময় এই কটা ব্লক আমি বলছি, ঝালদা 1, ঝালদা 2, বাঘমুন্ডি, জয়পুর, আরশা, এইসব ব্লক এলাকায় যা কিছু মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্ন এবং মানুষের দাবি, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক দাবি দেওয়া নিয়ে যা আন্দোলন করা, এই যে বাংলা বিহার মার্জার, এই আন্দোলনটা কারা করেছে? পুরুলিয়া জেলা তো বিহারে চলে যাচ্ছিল, তো মার্জারটা কারা, এই আন্দোলনটা কারা করেছে? এই মার্জার মানি না, ফরওয়ার্ড ব্লক করেছে।
সেই আন্দোলনে অন্য কোনো বামপন্থী, আমি কারোকে অসম্মান করতে চাই না, প্রত্যেকের প্রতি, সব দলের প্রতি শ্রদ্ধা রেখে বলি, বাংলা বিহার মার্জার হলে পুরুলিয়া আজকে থাকতো, বাংলার সঙ্গে থাকতো। তাহলে আমার সেই আন্দোলন করে বাংলার সঙ্গে সংযুক্ত রাখার, পুরুলিয়ার যে মৌলিক আন্দোলন, এটা তো মৌলিক আন্দোলন, সেই আন্দোলনটা করেছিল তো ফরওয়ার্ড ব্লক, বাংলা বিহার মার্জারকে রুখে দিয়েছিল তো ফরওয়ার্ড ব্লক। তো ফরওয়ার্ড ব্লকের সঙ্গে পুরুলিয়ার একটা আর্থিক সম্পর্ক আছে, লড়াই সংগ্রামের একটা ইতিহাস আছে। এখানে যদি যা কিছু ডেভেলপমেন্ট কাজ, যা কিছু উন্নয়নের কাজ, পুরুলিয়ার সব জায়গাটা আমি বলবো না, আমি বলরামপুরের কথা বলবো, আমি বলবো ঝালদা, জয়পুর, বাঘমুন্ডি, আরসা, এই এলাকার যা কিছু উন্নয়ন, সব উন্নয়নের সঙ্গে ফরওয়ার্ড ব্লক জড়িত। কলেজ তৈরি করা শিক্ষার জন্য, স্কুল তৈরি করা, হ্যাঁ, ইরিগেশন ব্যবস্থার জন্য আন্দোলন, তার ব্যবস্থা করা, সবটাই তো ফরওয়ার্ড ব্লক করেছে। এখানে অন্য কোনো রাজনৈতিক দলের সেই ভূমিকা ছিল না। এবং এটা ঠিক যে বামফ্রন্ট সরকারের আমলে উন্নয়নের কাজ বেশি হয়েছে, এবং বামফ্রন্ট সরকারের আমলে যখন উন্নয়ন বেশি হয়েছে, তাহলে এটার ওপর কথা বলার অধিকার বামপন্থী সব দলের আছে, সিপিএমেরও আছে, সিপিআইয়েরও আছে, ফরওয়ার্ড ব্লকেরও আছে, আরএসপিরও আছে। উন্নয়নটা বামফ্রন্ট সরকারের থেকে হয়েছে, কিন্তু আন্দোলনটার অভিমুখ তৈরি করে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক, তার লড়াইয়ের মধ্যে। কিন্তু এখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলে নাকি সব থেকে বেশি উন্নয়ন এই সরকারের আমলেই হয়েছে, এরকমটা দাবি করছেন শাসক দল। কোন উন্নয়নটা হয়েছে? মৌলিক কোন উন্নয়নটা হয়েছে? এখানে কি ইরিগেশনের ব্যবস্থা হয়েছে? মানুষ তো হাসবে, জঙ্গলমহল হাসছে উনি বলছেন তো, পুরুলিয়ায় দাঁড়িয়ে কিন্তু মানুষ মমতার এই কথায় হাসবে, মুখ্যমন্ত্রীর কথায় হাসবে। কারণ এখনও পুরুলিয়ায় ইরিগেশন সিস্টেম সেভাবে তৈরি হয়। মাটির তলার জল তোলাটাও কঠিন, আর বেশি তুলে চাষ করলে মাটির তলার জলটার স্তরটা নেমে যাবে, খাওয়ার জল পাওয়া যাবে, পানীয় জল পাওয়া যাবে। সেই কারণে এখানে যে ইরিগেশন সিস্টেমটা ড্যাম করা দরকার, এবং পাহাড় থেকে যে জলটা নামে বর্ষার সময় বেরিয়ে যায়, আউটলেট হয়ে যায়, সেটাকে প্রিজার্ভ করার দরকার, সেইগুলো কোনোটাই করতে পারবে না। এক, দুই হচ্ছে পুরুলিয়া জেলায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সবচেয়ে বড় ব্যর্থ এই রাজ্যের মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার, যে তারা পুরুলিয়া জেলায় কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। বাম আমলে কয়েকটা কারখানা হয়েছিল, আপনি ভেবে দেখেন, তারপর একটা কারখানা হয়েছে এখানে? বাম আমলে একটার পর একটা তো ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। বাম আমলে এখানকার মতো করে ধরুন প্লাস্টিকের কারখানা একটা হয়েছিল, এরকম অনেক ছোট বড় কারখানা হয়েছিল। পাশে আমাদের বড়াকর এলাকা, কয়লা আছে, এখানে ইন্ডাস্ট্রি করার ভালো সুযোগ আছে। এইখান থেকে কয়লাটা লিফট করে নিয়ে গিয়ে কলকাতায় শিল্প হচ্ছে, হলদিয়ায় শিল্প হচ্ছে, এখান থেকে কয়লাটা লিফট করে নিয়ে হাওড়া শিল্প হচ্ছে, অথচ পুরুলিয়া জেলায় শিল্প করতে পারলাম না। এটা কিন্তু বামপন্থীরা শুরু করেছিল শেষের দিকে, কিন্তু মমতা ব্যানার্জি সরকার যে এত বছর আছেন, যিনি পুরুলিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেখানে শিল্প করবেন, এখানে উন্নয়ন করবেন, কোনো উন্নয়ন চোখে পড়ার মতো উন্নয়ন নেই পুরুলিয়া জেলায়। এই তৃণমূলের রাজত্বে কোনো উন্নয়ন মানুষের চোখে পড়ছে না। কলকাতায় বসে উনি বলছেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে কোনো উন্নয়ন নেই। রঘুনাথপুরে তো স্যাম স্টিল সহ আরো বড় বড় কোম্পানির কারখানা হচ্ছে। শ্যাম স্টিলের জমি কবে দিয়েছিল একটু খোঁজ নেন। শ্যাম স্টিলকে কারখানা করতে জমি কবে দেওয়া হয়েছিল? সেটা তো অবশ্যই বাম আমলেই সেই জমি অধিগ্রহণ তাদেরকে হয়েছিল। জমি অধিগ্রহণ না, তাদেরকে দেওয়া হয়েছিল। এবার সেই দেওয়ার সময় তখন একটা মাসুল সমীকরণ নীতি ছিল, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের একটা দ্বন্দ্ব ছিল। আপনার মনে থাকবে অশোক মিত্র আমাদের অর্থমন্ত্রী প্রায় সময় দিল্লি যেতেন এই মাসুল সমীকরণ নীতিটাকে রিভাইজ করেন, যে কেন্দ্রীয় সরকার এখানকে লাইসেন্স পারমিট দেওয়ার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ওদের কাছে যেতে হবে, ওদেরকে ট্যাক্স দিতে হবে, ওদেরকে বেশি ট্যাক্স দিতে হবে, আমাদের কোনো রেয়াত নেই। অথচ আমরা বারবার বলছি পুরুলিয়া আর নর্থ বেঙ্গল, এইসব, পুরুলিয়া খালি নয়, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই পশ্চাৎপদ জেলাগুলোতে আমরা চেয়েছিলাম যে গভর্নমেন্ট সব ট্যাক্স ছাড়বে, কেন্দ্রীয় সরকারের যত ট্যাক্স ছাড় দিক ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু সরকার দেয়নি। সেই সময় কংগ্রেস ছিল, নেপালবাবুদের সরকার ছিল, সেই সময় মমতা ব্যানার্জি ওই সরকারের সঙ্গে অনেক সময় থেকেছে। তারপর তো বিজেপির সরকার এসছে, বিজেপি সরকার তো ছাড় দিল না, যে আমরা পুরুলিয়ায় ইন্ডাস্ট্রি করব, এখানে যে ইন্ডাস্ট্রি করবে তাকে আমরা অনেক কিছু ছাড় দেবো ট্যাক্সেসে, এবং একটা টাইম পর্যন্ত, আমি চিরকালের জন্য দিতে বলছি, ধরুন 20 বছর 30 বছর ছাড়, এখানে পুরুলিয়া কারখানা করলে 30 বছর ধরে আমরা ছাড়, বিভিন্ন রকম ট্যাক্স, বিভিন্ন রকম জিনিস কেনাকাটা যারা করে নিয়ে আসছে বাইরে থেকে তাদের ছাড় দেবো, এবং কয়লার ক্ষেত্রে আমরা শেষ সহ অন্যান্য জিনিস ছাড় দেবো। ইন্ডাস্ট্রি করতে তো কয়লা লাগবে, কোনোটাই দেয়নি।
এ তো ব্যর্থতা, কেন্দ্রীয় সরকার দেয়নি, আর রাজ্যে করবে কি, করা যায় না। এবারের যে ভোট আসছে সেক্ষেত্রে কি এই দুটো বিধানসভা ক্ষেত্রে বলতে গেলে, বাকি অন্যগুলোতে তো সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করে বরাবরই, বাগমুন্ডি এবং জয়পুর কি রকম ফল হবে বলে আশা করছেন? আমরা বাঘমুন্ডি এবং জয়পুরে এবার জিতব। এই কারণে জিতব, যারা মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে বেইমানি করেছে, কোনো ডেভেলপমেন্ট করেনি, কোনো সুস্থ ব্যবস্থা তৈরি করেনি, এমনকি গরিব মানুষ বনে বনে যারা বাস করে, যারা পাহাড়ে আছে অযোধ্যায়, তাদের ন্যূনতম চাহিদা মেটায়নি। উল্টে এই পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি দুর্নীতি করেছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত, সবচেয়ে বেশি দুর্নীতি। পুরুলিয়া জেলায় দুর্নীতি এই রাজ্যের মধ্যে একটা চরম জায়গায় পৌঁছেছে, এবং এই দুর্নীতির জন্য মানুষের ক্ষোভ কিন্তু হচ্ছে তৃণমূল সরকার, যারা কাজ করেছে তার থেকে দুর্নীতি বেশি করেছে। এটা কিন্তু মানুষ প্রত্যাখ্যান করে, মানে এখানে তৃণমূলকে প্রত্যাখ্যান করে। আর বিজেপি সম্পর্কে মানুষের যে মোহ ছিল, সে মোহ ভঙ্গ হয়ে গেছে। দিল্লিতে সরকার করেছে, কোনো কাজ তো করতে পারে না। জয়পুরের বিধায়ক তো আপনাদের দলেরই সাংসদ ছিলেন এক সময়। থাকতে পারে একটা লোক, এক সময় থাকতে পারে, কিন্তু তার মতের পরিবর্তন হচ্ছে, সে ভেবেছে ওইদিকে গেলে বেশি কিছু করা যাবে, হয়তো এইদিকে পারলো না। এইদিকে থেকে যা সম্পদ তৈরি করবার চেষ্টা করেছিলেন, পারেননি, এটা বাঁধনের মধ্যে ছিলেন আমাদের। আর ওই দিকে গেলে সম্পদ সৃষ্টি করা যায়। আপনি দেখছেন তৃণমূলের বা বিজেপির নেতারা সব বিভিন্ন করাপশানে জড়িয়ে কিভাবে আছে। তৃণমূলের পার্টির যারা সবচেয়ে বড় নেতা ছিল পার্থ চ্যাটার্জি, পার্থদা, এ সবই তো ওই করাপশানের সঙ্গে জড়িয়ে আছে। তা অনেকের মধ্যেই, অনেককেই এই পার্থদার মতো লোকেরা, বিজেপির নেতাদের মতো লোকেরা প্রভাবিত করেছে, যারা দুর্নীতিগ্রস্ত মনের ভেতরে একটু পোষণ করত, তারা দেখছে এই বামপন্থীদের সঙ্গে থেকে এগুলো করা যাবে না, এগুলো করতে গেলে আমাকে ওই ওই দলের নাম লেখা যাবে না, তৃণমূলে নয় বিজেপি, সেই জন্য গেছে, কয়েকদিন রাজনীতির জন্য যায়। কয়েকদিন আগেই পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। 20টা কাউন্সিলর তৃণমূলের, অথচ সেই বোর্ড তারা ধরে রাখতে পারেনি, বোর্ডটাকে ভেঙে দিয়েছে। আবার শুনছি যে ঝালদা পৌরসভা, যেটা বাগমুন্ডি বিধানসভার মধ্যে, সেখানেও আবার নোটিশ পাঠানো হয়েছে, শোকজ পাঠানো হয়েছে। এই ঘটনাগুলোকে নিয়ে কি বলবেন? এটা আমরা বলার থেকে মানুষ বলবে সামনের বিধানসভা ভোটে। কারণ মানুষ বুঝতে পেরেছে যে আমরা তো বামপন্থীরা রাজ্য সরকারে নেই, তৃণমূল সরকার তৃণমূলের ভোট ভাঙছে, মানে কাক কাকের মাংস খাচ্ছে। বুঝতে পারলেন কথাটা? মানে দুর্নীতিটা কত তলায় গেলে, বড় দুর্নীতিগ্রস্ত যে সরকার, সে সরকারও ওইটাকে সহ্য করতে পারছে না। এটা আমরা বলছি না, আমরা কোনো কথাই বলছি না, মানুষ বলবে সামনের বিধানসভা নির্বাচনে। ঝালদা বিধানসভা ক্ষেত্রে এই দুর্নীতির জন্য আমরা প্রচার করব, কারা কারা চুরি করলো, রাজ্য সরকার ওদের টাকা পাঠিয়েছে, ওরা সেই টাকা ওরা ড্রেনেজ করে দিল মানুষের উন্নয়ন না, শহরের উন্নয়ন না, পুরুলিয়াতে এবং ঝালদাতে। এই রায় মানুষ দেবে, মানুষ বলবে যে ঠিক করেছে না ভুল করেছে। মানুষ যদি মনে করে এই দুর্নীতি করে তৃণমূল কংগ্রেস পুরুলিয়া ভালো কাজ করেছে, মানুষ ভোট দেবে ওদের। আর যদি মানুষ মনে করে এই দুর্নীতিগ্রস্ত চোরেদের একটা ভোটও দেবো না, এমনকি তৃণমূলের পরিবার, আমি বলছি না তৃণমূলের সব মানুষ অসৎ, তৃণমূলে অনেক ভদ্রলোক আছে, ভালো লোক আছে, সৎ লোক আছে, যারা তৃণমূলকে ভোট দিয়েছে, তারাও এবার ভোট দেবে বলে মনে হয়। কারণ তারাও বুঝতে পারছে যে কাদের ভোট দিয়েছি। আমি একটা লোককে ভোট দিলাম, সে লোকটা আমার ভোট পেয়ে চুরি করলো, মানবে সে? সে কখনোই মানবে না। আমরা এটাও আপিল করব মানুষের কাছে যে দুর্নীতিগ্রস্তদের আগে পুরুলিয়া থেকে উৎখাত করুন। আগে গরিব মানুষের জেলা, অর্থনৈতিক থেকে পেছিয়ে পড়া বা জেলা এটা, সেই জেলায় যদি সরকারের সাহায্য আসে, সেই সাহায্যের টাকা যদি চুরি হয়ে যায়, তাহলে উন্নয়ন কি করে হবে? একে তো পেছিয়ে আছি আমরা পুরুলিয়া। আরেকটা প্রশ্নে আসবো। ইদানিং যেটা দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারেই কিরকম যেন ধর্মীয় রাজনীতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে যাচ্ছে। কোথাও কেউ মন্দির তৈরি করছে, কোথাও আবার মসজিদ তৈরির একটা আবহ তৈরি হচ্ছে। যতদিন বামফ্রন্ট সরকার ছিল, এইটা কিন্তু সেইভাবে প্রকটভাবে দেখা যায়নি। ইদানিং যেটা দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের এই ভাবমূর্তির ক্ষেত্রে একটা ধর্মীয় মেরুকরণের একটা চেষ্টা, এইটার কে কিভাবে দেখছেন আপনারা? এটা রবীন্দ্রনাথের গান আছে, জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো। এদের পলিটিক্স, এদের মানুষের উন্নয়ন সব শুকিয়ে গেছে, এখন চুরি করে পালাবার চেষ্টা করছে। মানে জীবন যখন শুকিয়ে গেল না, তখন করুণা, এই করুণা নিয়ে পালাতে চাইছে। কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গের মানুষ এইরকম একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে আবার পুনরায় পশ্চিমবঙ্গে ফেরত আনবে না, এটা বুঝতে পেরে গেছে তিনি। কালীঘাট থেকে ঝালদা সবাই বুঝে গেছে
যে এত দুর্নীতি, যা বামপন্থী লোক নয়, যারা কংগ্রেসের লোক, যারা অন্য দলের লোক, যারা এমনকি তৃণমূলের লোক, তারাও বুঝতে পারছে যে এই দলটার সঙ্গে থাকা মানে আমি দুর্নীতিগ্রস্ত। এটা আমার পরিবারের লোক জানবে, আমার জামাই জানবে যে শ্বশুর মশাইটা যে দলটা করে সেটা চোরের দল। আত্মমর্যাদা যাদের আছে তারা তৃণমূলের সঙ্গে আর কেউ থাকবে না, তারা বিজেপির সঙ্গে আর থাকবে না। সামনে নির্বাচন পুরুলিয়া জেলায় বামপন্থীদের ফল ভালো হবে, কারণ বামপন্থীরা পুরুলিয়া জেলায় আবার সংগঠিত হচ্ছে, মানুষকে সংগঠিত করছে বিভিন্ন দাবিতে। প্রথম হচ্ছে অনুন্নয়নের দাবি। এরা বলেছিল যে আমরা ক্ষমতায় এলে দিল্লি থেকে টাকা আনবো বা রাজ্যে বেশি ফান্ড দেবো। পুরুলিয়া জেলায় মমতা ব্যানার্জি অতিরিক্ত ফান্ড দেয়, স্পেশাল ফান্ড দেয়নি। ডেভেলপমেন্ট অথরিটি সেইভাবে তৈরি করেন। কি করেছে মমতা ব্যানার্জি, কী করেছে পুরুলিয়ার জন্য? এটা প্রশ্ন পুরুলিয়ার মানুষের প্রশ্ন, আমার প্রশ্ন না। পুরুলিয়া জেলার মানুষ প্রশ্ন করছে যে কি করেছে। এমনকি ইউনিভার্সিটি করার ক্ষেত্রে এখানে যে পরিকাঠামো তৈরি হয়েছিল বা এই এলাকা নিয়ে যে বামপন্থীরা একটা ইউনিভার্সিটি সার্কেল করেছিল, সেটাকেও ডেভেলপমেন্ট করে। এখান থেকে ছেলে মেয়েদের হায়ার এডুকেশনের জন্য ম্যাক্সিমাম কলকাতায় যেতে হচ্ছে না, বর্ধমানে যেতে হচ্ছে। আর আবার এখানকার একটা ট্র্যাডিশনাল ট্রেন তাদের হচ্ছে রাঁচি চলে, রাঁচি ইউনিভার্সিটিতে পড়তে চলে যায়। তাহলে এখানকার জন্য কি করলো? যে বললো জঙ্গলমহল হাসছে, হাসার তো প্রথম শর্ত হচ্ছে এডুকেশন, তারপরে শর্ত হচ্ছে হেলথ। তো এডুকেশনের জন্য কি করলো? এডুকেশনের জন্য কিছু করলো? যে আমি বুঝলাম যে ঝাড়গ্রাম এলাকায় বা এই জঙ্গলমহলে ইউনিভার্সিটি করলো, ঠিক আছে, জঙ্গলমহল ইউনিভার্সিটি, তাহলে জঙ্গলমহল হাসতো। জঙ্গলমহল মেডিকেল কলেজ, জঙ্গলমহল হাসতো। মানুষ তো এইগুলো এটা পেলে হাসবে। জঙ্গলমহল এলাকায় স্পেশাল আমি কর্মসংস্থানের জন্য স্পেশাল কোনো প্রকল্প করলাম, জঙ্গলমহল এমপ্লয়মেন্ট জেনারেশন, সে তো করি। তাহলে জঙ্গলমহল হাসছে। যিনি বললেন কিভাবে হাসলো না, কর্পোরেট পুঁজির হাত ধরে। কারণ এই জঙ্গলমহল এলাকার মাটির তলায় অনেক সম্পদ। বিশ্ব থেকে যারা বড় বড় কর্পোরেট কোম্পানি এসেছে তারা চায় এই এলাকাটার উপর নিয়ন্ত্রণ, এবং সেই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্পোরেটদের সুযোগ করে দিয়েছে গরিব মানুষের জন্য। গরিব মানুষের জন্য এই সম্পদটাকে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রি করা যেত, এই সম্পদকে কাজে লাগিয়ে এখানে অনেক ডেভেলপ করা যেত, সেইগুলো করেন। সবটাই করছে লক্ষ্য একটাই, এখানে একটা ডিস্টার্ব তৈরি হোক, জাতপাতের দাঙ্গা, মানুষের মধ্যে বিভেদ। এই সুযোগ নিয়ে কর্পোরেট পুঁজি যাতে এই আমাদের ঝাড়খণ্ড এলাকায়, এই অঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওদিকে রাঁচির কিছু অঞ্চলে এখানে চলে আসতে পারে। সবচেয়ে গরিব ভারতে সবচেয়ে প্যাথেটিক হচ্ছে ভারতের মাটির তলায় যেখানে যেখানে বেশি সম্পদ আছে, যেখানে যেখানে আপনি চোখ বুলিয়ে নেন একবার, সেখানে সেখানে দারিদ্রতার চরম। ধরুন ঝাড়গ্রাম, ঝাড়খণ্ডে মাটির তলা অঢেল সম্পদ, আর গরিব সবচেয়ে বেশি ঝাড়খণ্ডে। বিহার মাটির তলা অঢেল সম্পদ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের এই অঞ্চলটা যেটা রাঢ় বাংলা আমরা বলি, তার পাশে ধরুন এই এই রাঙামাটির জায়গা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এর মাটির তলা অঢেল সম্পদ। জঙ্গলের সম্পদ, জলের সম্পদ, মাটির তলায় সম্পদ, পাহাড়ের সম্পদ, সব সম্পদ এখানে। কিন্তু এখানেই দারিদ্রতা বেশি। দারিদ্রতা হুগলিতে বেশি নেই, দারিদ্রতা হাওড়ায় নেই, দারিদ্রতা বর্ধমানে নেই। দারিদ্রতা কোথায় আছে? বাঁকুড়া, ঝাড়গ্রাম, মানে পশ্চিম মেদিনীপুর আর পুরুলিয়া। এর জন্য কি পরিকল্পনা করেছে মমতা ব্যানার্জি? কোনো পরিকল্পনা করেনি। পাহাড় হাসছে, রাঢ় বাংলা হাসছে, সুখা বাংলা হাসছে। সুখা বাংলা হাসতে পারে? এই কথাগুলো বলে উনি মানুষের কাছে ভাবছেন যে আমি একটা নতুন কিছু উপস্থাপনা করছি, নতুন কথা বলছি। কিন্তু মানুষ বুঝতে পারছে পুরুলিয়ার মানুষ যে প্রত্যাশা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল, যে বামপন্থীরা 36 বছর সরকার করেছে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের কিছু খামতি ছিল, প্লাস আচরণের ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল বামপন্থীদের, অনেক নেতার আচরণে ত্রুটি ছিল, এই জন্য মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো এখন বুঝতে পারছে যে বামপন্থী নেতাদের যে আচরণ, তার থেকে এদের আচরণ এবং জীবনশৈলী এবং চারিত্রিক অধঃপতন, অর্থনৈতিক অধঃপতন আরও চরম জায়গায়। মানুষ এটা বুঝে গেছে। 1, 2, ডেভেলপমেন্ট কিচ্ছু হয়নি পুরুলিয়া জেলায়। আপনি বলেন না কোন ডেভেলপমেন্ট এই সরকারের আমলে চোখে আঙুল দিয়ে বলতে পারবেন না পশ্চিমবঙ্গে, যে পুরুলিয়া জেলায় ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া চোখে আঙুল দিয়ে কোন ডেভেলপমেন্ট করবেন বলবেন? বলেন, কিছুই করতে পারেন, দেখার মতো কিছু করতে পারেন। লাস্ট একটা প্রশ্নে আসবো আপনার কাছে। সারা রাজ্যের সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের এই জঙ্গলমহল পুরুলিয়া জেলাতে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো ব্যবস্থাই প্রায় ভেঙে পড়েছে বলতে গেলে।
যেখানে আমরা বিভিন্ন জায়গাতে খবর করতে গিয়ে যেটা আমরা মূলত লক্ষ্য করেছি যে পর্যাপ্ত পরিমাণে স্কুলে শিক্ষক নেই, সেরকম পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নেই বা স্বাস্থ্যকর্মী নেই গ্রামের দিকের হাসপাতালগুলোতে, যার কারণেই প্রায় বন্ধের মুখে। যেখানে এক একটা হাসপাতাল দেখা যাচ্ছে একজন ডাক্তারবাবু চালাচ্ছেন। কিছুদিন আগেই বড়াবাজারে সিন্দ্রিতে ঘটা করে ইনডোর পরিষেবা চালু করা হয়েছিল পিএইচসিতে। কয়েকদিন আগে ডাক্তারের অভাবে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনোয়াগড়েও সেই একই অবস্থা, ডাক্তারের অভাবে সেটাও বন্ধর মুখে, মানে মাঝে মধ্যে ডাক্তারবাবু যান বসেন, এই আর কি। পর্যাপ্ত রিক্রুটমেন্ট নেই। আহ, এইভাবে যে পুরুলিয়া বা তথা জঙ্গলমহলের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে একদিকে যেরকম ভেঙে দেওয়া, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আপনাদের তো সাংবাদিক হিসেবেও জানা উচিত যে ভারত সরকার যখন ডব্লিউটিও গ্যাটে সই করেছিল, সেই সরকারে কংগ্রেসও ছিল, বিজেপিরাও এর পক্ষে ছিল, তৃণমূল তখন কংগ্রেসের সঙ্গে, তারাও ছিল, এখনও তারা সেই মতে বিশ্বাস করে। ডাব্লিউটিও গ্যাটে বলা হয়েছে যে এডুকেশন হেলথ হচ্ছে অনুৎপাদক ব্যয়, এর থেকে ডাইরেক্ট টাকা আসে না, কিন্তু ইনডাইরেক্টলি এডুকেশন আমাদের ফিট করে। হেলথ ভালো থাকলে উৎপাদন বাড়ে, এটা আমরা সকলেই জানি, সাধারণ লোক জানি। কিন্তু কর্পোরেট কোম্পানিগুলোকে সুযোগ করে দেওয়ার জন্য এডুকেশন হেলথে সরকার টাকা ঢালবে না, কারণ এটা একটা বড় ক্ষেত্র। সার্ভিস সেক্টরে সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে হেলথ আর এডুকেশন। এই দুটো সেক্টরে ব্যবসার এখন এখন কত বড় জায়গা হয়েছে বুঝুন তো। এখন এডুকেশনের ব্যবসা করতে কে আসছে? কত বড় বড় কর্পোরেট আসছে, দেশি কর্পোরেট, বিদেশি কর্পোরেট। এবং এখন কর্পোরেট স্কুল ছাড়া আমাদের বাড়ির ছেলেমেয়েদের ভর্তি করা যাচ্ছে না। বাড়ির ছেলেমেয়েরা প্রশ্ন করছে, এই পাড়ার স্কুলটায় পড়বো, এই স্কুল আর্ধেক মাস্টার নেই, ভালো বেঞ্চ নেই, ধুলোবালি, আমি ওই ভালো ওই স্কুলটায় যাব। সেখানে বেতন কত? 1000 টাকার কাছাকাছি, বছরে অনেক টাকা। হেলথ, আপনার সরকারি হাসপাতাল কোথায়? এখন তো বেসরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে। নেতা মন্ত্রী থেকে বড় বড় লোকেদের চিকিৎসা তো বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল তো মন্ত্রী ভরসা পাচ্ছে না তো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট হসপিটাল মানে সরকারি হসপিটালে চিকিৎসার ভরসা পাচ্ছে। আগে তো পিজি ছিল, পিজির একটা ওয়ার্ড করা ছিল, ভিআইপি ওয়ার্ড, সেখানে মন্ত্রী ফন্ত্রী হলে বা নেতা ফেতা হলে গিয়ে ভর্তি হতো, বা বড় বড় ধরনের সমাজের মানুষ কেউ কেউটা ভর্তি হতো। কারণ সেখানেও ভর্তি হয় না, প্রাইভেট। রাজ্য সরকার কত কোটি টাকা, মমতা ব্যানার্জি কত কোটি টাকা তার অফিসারদের জন্য, কর্মচারীদের জন্য এবং মন্ত্রীদের চিকিৎসার জন্য প্রাইভেট কোম্পানিকে দেয়। আমার টাকা, আপনার টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা মন্ত্রীর চিকিৎসার জন্য, অফিসারের চিকিৎসার জন্য প্রাইভেট কোম্পানিতে চিকিৎসা করায় তারা। বড় বড় নার্সিংহোমে তারা চিকিৎসা করে, সেখানে পেমেন্ট করে। সে নিজে ভরসা করে না যে রাজ্য সরকার তার হাসপাতালে বা মেডিকেল কলেজে তার মন্ত্রীর চিকিৎসা হবে, তার আমলার চিকিৎসা হবে, বা তার পরিবারের চিকিৎসা হবে, ভরসা করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ভরসা করে না রাজ্যের মেডিকেল কলেজে, রাজ্যের হাসপাতালে চিকিৎসা করাতে, তাহলে কে ভরসা করবে? আমি ভরসা করবো গরিব মানুষ বলে। আমি গরিব মানুষ, আমার কোনো উপায় নেই, আমার কোনো সোর্স নেই, আমার কোনো ক্ষমতা নেই, আমি ওই পুরুলিয়া হাসপাতালে ভর্তি হবো, তলায় থাকবো। আর রাজ্যের মন্ত্রী, রাজ্যের এমএলএ, রাজ্যের এমপি, রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা তারা ভর্তি হবে ওইসব বড় বড় নার্সিং, অ্যাপেলো থেকে আরাম করে যে বড় বড় সব কোম্পানি আছে, কোম্পানির চিকিৎসা ব্যবস্থা। তো এইটা বন্ধ করার জন্যই বামপন্থীরা একটা স্লোগান তুলেছিল, আপনার মনে থাকবে, ছোটবেলায়, আপনার বয়সও কম, আমারও বয়স কম, সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য চাই, হেলথ ফর অল, এডুকেশন ফর অলটা আমরা করতে পেরেছি। আমাদের রাজ্যে ধরুন প্রচুর কলেজ হয়েছে বামফ্রন্টের সময়। আমাদের আপনার জেলাতেই কত কলেজ হয়েছে আপনি বলতে পারেন, আমাকে বলার দরকার নেই। প্রচুর কলেজ হয়েছে এডুকেশনে, প্রচুর স্কুল তৈরি হয়েছে, শিক্ষার মান বেড়েছে, শিক্ষিত লোকের সংখ্যা বেড়েছিল। আজকে কোথায় সেসবগুলো? স্কুলে মাস্টার নেই, কলেজে প্রফেসর নেই, দেখতেই পাচ্ছেন তো। তা এই যে টাকাটা বাঁচছে, ওই টাকাটা হচ্ছে দুয়ারে সরকারে যাচ্ছে। আমার ছেলেটা পড়ালেখা শিখবে না, কিন্তু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাড়ির ছেলে সে পয়সা দিয়ে পড়ালেখা কিনবে, চিকিৎসা কিনতে হবে। আপনি নুন কেনেন, তেল কেনেন, সাবান কেনেন, আপনার চিকিৎসাও কিনবেন। এডুকেশান 8-এর পড়া আপনি কিনবেন ছেলের জন্য, 9-এর পড়া কিনবেন। এটা বাজারের ওপর ছেড়ে দিয়েছে। এটা সর্বনাশ শুরু করেছিল কংগ্রেস। যখন দিল্লিতে কংগ্রেস ছিল, তখন কংগ্রেস ডাব্লিউটিও গ্যাটে সইয়ের মধ্য দিয়ে আমাদের সার্ভিস সেক্টর, যেটা আমাদের হক, এডুকেশান, হেলথ, এইটাকে দিয়ে দিয়েছিল কোম্পানির হাতে। এখন দেখবেন কোম্পানিরা কলকাতা শহরে কত বড় বড় নার্সিংহোম করেছে। আবার জেলা শহরে আপনি দেখুন, হসপিটাল থেকে নার্সিংহোম কত হচ্ছে,
বেডের সংখ্যা কম, কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালে যে বড় বড় ডাক্তার বা নার্স, তাদের থেকে সেখানে আরও বড় বড় ডাক্তার আসছে, এক্সপার্ট নিয়ে আসছে, বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসছে। তাহলে হেলথ এডুকেশন এই দুটো কর্পোরেট হাতে তুলে দিয়ে গিয়েছিল কংগ্রেস। বিজেপি কংগ্রেসের পথ ধরিয়ে এগোচ্ছে। বিজেপির সঙ্গে কংগ্রেসের কোনো তফাৎ নেই, আমরা ভাবছি খুব তফাৎ, পতাকার তফাৎ আছে রঙের, কিন্তু কংগ্রেসও যা বিজেপি তা অর্থনৈতিক দিক থেকে, মানুষের সেবার দিক থেকে। আর রাজ্যের তৃণমূল সরকার, সেই সরকারও কংগ্রেস এবং বিজেপির নীতিটাকে মেনেই চলছে। আমি বুঝতে পারতাম যে মমতা ব্যানার্জি বলতো যে এই নীতিটা আমি মানি, আমার রাজ্যে প্রাইভেট হেলথ করতে দেবো, আমার রাজ্যে প্রাইভেট স্কুল করতে দেবো, বলেছে মমতা ব্যানার্জি একদিনও? এটা বলেনি, কোনোদিনের জন্য বলবে না। কারণ মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গেও থেকেছে, কংগ্রেসের সঙ্গেও থেকেছে। অতএব বিজেপির যে নীতি এবং কংগ্রেসের যে নীতি, সেই দুটো নীতিরই মমতা ব্যানার্জি সমর্থক, এবং এই দুটো নীতিকে মেনেই উনি চলেন। উনি যাই বলুন, মুখে যাই বলুন, উনি এই দুটো নীতির বাইরে উনি যাবেন। উনি কর্পোরেটদের পক্ষে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেন। লাস্ট একটা প্রশ্নে আসবো, যেহেতু 26এই বিধানসভার নির্বাচন, এবার রাজ্যে বামফ্রন্ট কি ভূমিকায় থাকবে? বামফ্রন্ট কি ভূমিকা থাকবে বড় কথা না, মানুষ পরিবর্তন চাইছে, পরিত্রাণ চাইছে। পরিবর্তন খালি বলবো না, মানুষ পরিত্রাণ চাইছে, এ আর দরকার নেই। এই ভাবটা আপনি আপনার সাংবাদিকতার জীবনে দেখবেন, সর্বত্রই কথা বলছে। বাড়ির ছেলেমেয়েরা এখন অনেক হাইলি এডুকেটেড, পার্সেন্টেজ অফ এডুকেশন অনেক বেড়েছে, টেকনোলজি শিখেছে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন শিখেছে। এখন তো বাঙালি আর সেই জায়গায় নেই। আমাদের পশ্চিমবঙ্গ থেকে কত ছেলেমেয়েরা বাইরে চাকরি করতে গেছে জানেন? আমার বাড়িতে কোনো ছেলে মেয়ে নেই, একটা ছেলে আছে, ও চলে যাবে সামনে বছর। আমাদের পরিবারের যারা পরে, আমার পরে জেনারেশনে আমরা বেঁচে আছি, আমরা আছি বাড়ি। আমার মেয়ে আছে ধরুন এতে ইন্দোরে, আমার ছেলে চলে যাবে সামনের বছর এতে তামিলনাড়ুতে, আমার জাতুতো ভাইয়েরা সব আছে মহারাষ্ট্রে। বাড়ি খালি, মানে আমরা মারা গেলে ওই মিউনিসিপ্যালিটির ডেকে নিয়ে যেতে হবে, আমাদের ধরার লোক নেই। এরকম প্রত্যেক জায়গায় যদি সার্চ করেন, মধ্যবিত্ত বাড়ি, যারা মধ্যবিত্ত ছিল তাদের বাড়ির ছেলেমেয়েরা সব চাকরির জন্য, কাজের জন্য বাইরে আছে, প্লাস গরিব। আপনার দুটো তিনটে ট্রেন আপনাকে বলবো, হাওড়া থেকে গিয়ে দেখবেন কি পরিমাণ লোক সুরাটে চলে যাচ্ছে, যারা জরির কাজ করে। বেশিরভাগটাই মুসলিম সম্প্রদায়। মুসলমানদের একটা বড় অংশ খুব উন্নত জরির কাজ করে, তারপরে সোনার উপর কাজ করে। এরা সব তো মহারাষ্ট্রে, আহমেদাবাদে, মুর্শিদাবাদ গেলে দেখবেন একটা পুরো জেনারেশন ওখানে কাটিয়ে, এবং ওখানে একটা মানে মনে হবে যেন পশ্চিমবঙ্গে এসছে, মানে মুর্শিদাবাদে আছে, এত বড় বড় পাড়া। দিল্লিতে জরির কাজে কত লোক, আমাদের হাওড়া জেলার 5 লাখ, তার একটা বড় অংশের মুসলমান, সে চলে গেছে ওখানে, সে বাড়ি ঘর ছেড়ে সে ওখানে বাসা বেঁধেছে, ওখানে তার একটা খরচা, এখানে একটা খরচা। আর এদিকে বলছে মুসলমানদের জন্য আমাদের চোখের জল গড়াবে। চোখের জল তো গড়াবে তখনই যখন মানুষের অর্থনৈতিক প্রোটেকশন দিতে পারছে, হিন্দু হোক আর মুসলমান। তুমি তো দিতে পারো নি মমতা ব্যানার্জি, তোমার এই যে তৃণমূলের যে সরকার আছে, সে কোনো প্রোটেকশন দিতে পারে, অর্থনৈতিক প্রোটেকশন দিতে পারেনি, অর্থনৈতিক প্যাকেজ দিতে পারেনি। খালি দুয়ারে সরকারের নামে রেশন দোকানে চালটা নিয়ে গিয়ে ঘরের সামনে, এই তো জিআরের টাকাটা এসডি অফিসে, বিডিও অফিসে, পঞ্চায়েত অফিস থেকে নিতে হতো, ওটা বাড়ির কাছে একটা স্কুল থেকে দিচ্ছে, এই তো। দুয়ারে সরকারের মানেটা কি? মানুষ যখন দারিদ্র সীমার নিচে নামছে, মানুষ যখন কর্মহীন অবস্থায় আছে, মানুষ যখন বিনা চিকিৎসায় মরছে, তার পাশে সরকার নেই। সরকার দুয়ারেও নেই, সরকার তো মানুষের পাশেও নেই, সরকার হাসপাতালেও নেই, সরকার কর্মসংস্থানেও নেই, সরকার স্কুলেও নেই, সরকার কলেজেও নেই, কোথাও সরকার নেই। সব জায়গায় প্রাইভেট কোম্পানি এসে গেছে। তাহলে আমরা প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব দেবো এরকম যদি চলে? দেশের লোক তো বলছে, এটা দেশের জনগণ বলছে যে যখন প্রাইভেটেই পড়বো, প্রাইভেটেই চিকিৎসা করাবো, প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য যাবো, তো সরকারে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে রাখার কী দরকার? আমরা একটা প্রাইভেট সরকার করবো সবাই মিলে, প্রাইভেট একটা লোককে দায়িত্ব দেবো, পশ্চিমবঙ্গে আমাদের এই দেবে, আমরা তোমাদের সরকারে বসিয়ে দেবো। এটা প্রশ্ন মানুষের এখনকার জেনারেশন ছেলেরা, আমাদের সময়কার ছেলেরা বলছেন, বলছে সরকারটা আমরা গড়েছি কেন? সরকারটা গড়েছি, সরকার কোম্পানিকে নিয়ে আসবে, চিকিৎসায় কোম্পানি নিয়ে আসবে, শিক্ষায় কোম্পানি নিয়ে আসবে, রাস্তা তৈরি করবে, আপনার ট্যাক্সের টাকায় টোল ট্যাক্স বসিয়ে দিল, কোম্পানিকে রাস্তা দিয়ে দিল। এই ধরুন দুর্গাপুর রোড, কলকাতা থেকে হাওড়া থেকে যেতে যায়, রাস্তাটা ছিল, লোকের কাছে বললো আমরা একটা দুর্গাপুর রোড করেছি। কি দুর্গাপুর রোড করেছে? ওটা তো হাইওয়েটা ছিল, এবং হাইওয়েটা ছিল কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত,
দুর্গাপুর রোড আর জিটি রোড ছিল। তারপর যে মিলে গেল বর্ধমানের পর জিটি রোডেই হয়ে গেল দুর্গাপুর রোড। সেই জিটি রোডটা চলে গেল একদম পাঞ্জাব পর্যন্ত। ওইটাকেই বলছি আমরা একটা নতুন রাস্তা করব। জিটি রোডটা তো বাংলা থেকে একবার পাঞ্জাব পর্যন্ত। তাহলে এই রাস্তাটা তুমি ডেভেলপ করে বললে এইটা তুমি করেছো নতুন রাস্তা। নতুন রাস্তা ওটা শেরশাহ করে গেছো। আবার শেরশাহ যখন রাস্তা করেছিল, শেরশাহ তখনকার দিনে ভাবেন 1 যোজন দূর দূর একটা করে পুকুর কেটেছিল, কারণ তখন তো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে যেত। একটা করে ঘাট করেছিল, পুরো পুকুরে ঘাট দেখবেন। জিটি রোডের পুরনো মানচিত্র ধরে যদি যান আপনি এ পর্যন্ত পাঞ্জাব পর্যন্ত, আপনি দেখবেন পুকুরের ঘাট আছে, পুকুর আছে, ঘাট আছে, সেখানে স্নান করা এবং ওই পুকুরগুলো থেকে জল খেত। তখন তো জলের এত ব্যবস্থা ছিল না। সে শেরশাহ ভেবেছে সেই রাস্তাটাই আমরা অবলম্বন করে একটু চওড়া করছি, একটু লাইট দিচ্ছি, এই তো করছি। আমরা তো নতুন কিছু করতে পারলাম না। এত বছর স্বাধীনতার পর, শেরশাহ চলে যাওয়ার পর এত বছর আমরা কি করেছি? আমরা অহংকার করছি। কংগ্রেসের সরকার, বিজেপির সরকার, আমাদের রাজ্যে তৃণমূলের সরকার কি অহংকার দেখাচ্ছে? এই প্রশ্নটা মানুষের, এটা আমার কথা নয়, এটা পার্টির কথা নয়, এটা মানুষের প্রশ্ন। যে বিকল্প দিল্লি যাওয়ার রাস্তা, পাঞ্জাব যাওয়ার রাস্তা কোথায়? একটাই জিটি রোড। সেটা কখনো নাম হয়েছে দিল্লি রোড, কখনো হয়েছে বেনারস রোড, কখনো নাম মানে যেখানে যেখানে গেছে নাম পাল্টেছে। হ্যাঁ, এর নাম পাল্টে গেছে, কিন্তু রাস্তা তো শেরশাহ তৈরি, এবং এইখান থেকে পাঞ্জাব পর্যন্ত মামুলি রাস্তা নয়। সেই জন্য আমি আপনাদের বলি যে এরা কোনো উন্নয়নের কাজ করতে পারছে না, এবং উন্নয়নের কাজ করতে এরা ব্যর্থ, এবং উন্নয়নের কোনো পরিকল্পনাও নেই। রাজ্য সরকার বলুক না কি উন্নয়নের পরিকল্পনা আছে। আপনার এখানকার তৃণমূলের নেতা বা কংগ্রেসের নেতাদের বলুন কি পরিকল্পনা, কি চাইছে? আজকে যেটুকু দেখছেন পশ্চিমবঙ্গে গরিব মানুষগুলো খেতে পাচ্ছে, তার কারণ অপারেশন বন্ধ। জমিদারের জমি, যারা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় জমিদারের জমিতে চাষ করত, সেই জমিদারের জমির ওপর বামপন্থীরা অধিকার দিয়ে দিয়েছিল। এই জমিটা তোমার অধিকার, তোমাকে উচ্ছেদ করা যাবে না। এই জমির মালিকানা পাট্টা দিয়েছিল। সেই জমির মালিকানার ওপর দাঁড়িয়ে গরিব মানুষগুলো একটু ডেভেলপ করেছে, ইকোনমিক ডেভেলপ হয়েছে, আর এডুকেশনটা বেড়েছে। বামপন্থার আমলে কত প্রাইমারি স্কুল হয়েছে বলেন তো, কত সেকেন্ডারি স্কুল হয়েছে বলেন তো, কতগুলো কলেজ হয়েছে বলেন তো, একটা নতুন ইউনিভার্সিটি হয়েছে। মেদিনীপুরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো বামফ্রন্টের আমলে, শম্ভু ঘোষ তখন হায়ার এডুকেশন মিনিস্টার। পুরুলিয়াটা তাও বামফ্রন্টের আমল। কোথায় তোমার ডেভেলপমেন্টের কাজ কোথায়? রাজ্যে যে সরকার তৃণমূলের, সেই সরকার বলতে পারবে যে এডুকেশন একটা বড় লেভেল, হেলথে একটা বড় কিছু করেছি, নতুন একটা রাস্তা করেছি, ইরিগেশনে নতুন কোনো প্রজেক্ট করেছি, যেগুলো দরকার মানুষের থাকার জন্য, বেঁচে থাকার জন্য। নতুন একটা ইন্ডাস্ট্রি করেছি। কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে বলেন না? এই হিন্দ মোটর কারখানার মতো অত বড় কারখানা বন্ধ হয়ে গেল। আর ওখানে একটা কারখানা হতে যাচ্ছিল টাটাদের ওই ইয়েতে সিঙ্গুরে, সেটা বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল প্রত্যেকদিন। সেই জমিতে না হচ্ছে এখন চাষ, না হচ্ছে কারখানা। এই তো পরিণতি। একটা ইন্ডাস্ট্রি করেছে মমতা ব্যানার্জি, একটা ইউনিভার্সিটি করেছে, কোনোটাই করতে পারে না। ইন্ডাস্ট্রি করেছে, না ইউনিভার্সিটি করেছে, না এগ্রিকালচারে নতুন কিছু করেছে। ভূমি সংস্কারে জমি দেওয়া, ইরিগেশন সবই বামপন্থী দেওয়া। আপনার পুরুলিয়া জেলা তো সুখা জেলা, এখানে ইরিগেশনের কোনো প্রকল্প করেছে মমতা ব্যানার্জি? যে পুরুলিয়া জেলার জন্য আমি একটা কম্প্যাক্ট ইরিগেশন প্রোগ্রাম করছি, যে এইটা করে পুরুলিয়া 12 মাস চাষ করতে পেরেছে। নতুন কোনো কাজ ডেভেলপমেন্টের এই রাজ্যে তৃণমূল সরকার আসার পর একটা কাজও করতে পারে। উল্টে যে টাকাগুলো পেত মানুষ কংগ্রেসের আমল থেকে, জিআর, খয়রাতি সাহায্য, এগুলো আপনিও জানেন আমিও জানি, সেইগুলোকে এনে একটা করে নাম দিয়েছে। আর নাম দিয়ে বলেছে ওটা তোমায় অফিসে যেতে। অফিসে কী করতে যাবে? আপনি এসডি অফিসে গেলে কর্মচারী পাবেন? কটা কর্মচারী আছে? নতুন কর্মচারী ঢুকেছে? বিডিও অফিসে কর্মচারী আছে? পৌরসভায় নতুন কর্মচারী আছে? কোনো জায়গায় পৌরসভার কমিশন আছে এমপ্লয়মেন্টের জন্য, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কত বছর পরীক্ষা হয় না? স্কুল সার্ভিস কমিশন মাস্টারদের জন্য কত বছর পরীক্ষা হয় না? মানে তৃণমূলের মধ্যে যে যুবকরা আছে যারা বেকার, তাদেরকেও আমি বলবো আপনাদের মাধ্যমে যে এটার এগেনস্টে প্রোটেস্ট করুন। কারণ আপনার সরকার না এমপ্লয়মেন্ট জয়েন করতে পারছে, না কোনো কর্মসংস্থানের সুযোগ করতে পারছে, না বিকল্প কোনো কর্মসংস্থানের রাস্তা দেখাতে। আগামী দিনে পশ্চিমবঙ্গ একটা বেকারের মানে জনসংখ্যা বাড়াবে, আর বারুদের স্তূপের ওপর আমরা বসে আছি। এত বেকার ছেলে,
তখন যখন বাস্ট করবে তখন আর কেউ কাউকে কেউ খুঁজে পাবেন না। সমাজটা দূষিত হয়ে যাবে, আরও খারাপের দিকে আমরা চলে যাব। দারিদ্রতা, অভাব এবং বেকারত্ব এগুলো থাকলে সমাজ এগোতে পারে। দুয়ারে সরকার তখনই হবে, দুয়ারের লোক আনন্দ করবে তখনই যখন এই দুয়ারে সরকার পৌঁছবে এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। দুয়ারে ভিক্ষে নিয়ে গেলে হবে না। দুয়ারে ভিক্ষে নিয়ে গিয়ে আমি চাল দিলাম, আমি ডাল দিলাম, ওতে কি হবে? দুয়ারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যে আমি প্রত্যেক পরিবারের একজন করে চাকরির ব্যবস্থা করব, আমি প্রত্যেক পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেব, গরিব পরিবার, বিপিএল যাদের কার্ড আছে। কোনোটাই এই রাজ্যের সরকার করতে পারে। এই রাজ্যের সরকার ব্যর্থ। এই রাজ্যে যে সরকার আছে সে দুর্নীতিগ্রস্ত, প্রমাণিত। এ তো আর বলতে লাগবে না, আমাকে বলতে লাগবে, মানুষই বলছে। পঞ্চায়েত থেকে একবারে নবান্ন পর্যন্ত দুর্নীতির আখড়ায় হয়েছে, এবং এতবার সিবিআই ডাকছে, উঠছে। আপনাকে একবার পুলিশ ডেকে পাঠালে আপনার লজ্জা হয় না? বাড়িতে এসে পাড়ায় বলে যারা দেখা করবেন, বাবু দেখা করতে বলেছে, আপনার সম্মানে লাগবে তো? আপনার ছেলে মেয়ে বাবা পুলিশ ডেকেছে কেন? আর এদের মান সম্মান আছে? একটা রাজ্যের শিক্ষামন্ত্রী, তৃণমূল কংগ্রেসের অত বড় নেতা পার্থ চ্যাটার্জি, তাকে পুলিশ ডাকছে, ঘোরাচ্ছে, সিবিআই আটকাচ্ছে। আত্মমর্যাদা বোধ থাকলে আপনি পারবেন? এই জায়গায় চলে গেছে এই রাজ্যের সরকার। আগামী 26-এর নির্বাচন, সেই নির্বাচনে রাজ্যের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করবে। অনেক ধন্যবাদ জানাই। আমরা এতক্ষণ আমরা কথা বললাম ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে। আপনারা অবশ্যই রূপসী বাংলা মিডিয়ার সঙ্গে থাকুন এবং এই ধরনের আরো অন্যান্য বিশিষ্ট জনেদের সাক্ষাৎকার আমরা তুলে ধরবো আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ।